আজ ঢাকা বনানীতে তারেক রহমানের বাসে আগুন দিয়ে জামায়াত ইসলামী কর্মীরা। তারেক রহমানের মৃত্যু হয়। নির্বাচনী প্রচারের শেষ মুহূর্তে তারেক রহমান আজ বনানী মাঠে। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তারেক রহমানের বাসে অসংখ্য কর্মী ঝাঁপিয়ে পড়েছে। তারেক রহমানের খুবই খারাপ অবস্থা করে আজকে ঢাকায়। এদিকে আজ ঢাকার বনানীতে তারেক রহমানের খুবই খারাপ অবস্থা হয় নির্বাচনী জনসভায়। জামাত কর্মীরা পরিকল্পনা করে তার বাসে আক্রমণ করে। এই নিয়ে এবার ডক্টর ইউনূসের বুকে কাঁপুনি শুরু হয়েছে। আজ নিজ নির্বাচনী এলাকা ও ঢাকা মহানগর দক্ষিণের 7টি সংসদীয় আসনের মোট 8টিতে জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। গুপ্ত হ্যাঁ, গুপ্ত ম্যাঙ্গো আম ম্যাঙ্গো আম, দুইটা ডায়লগ অনেক জনপ্রিয় হয়ে গেছে তারেক রহমানের। আজকে বাংলাদেশ আওয়ামী লীগের সেই গুপ্ত ব্যক্তিদের। দর্শক, তারেক রহমানের নির্বাচনী পথসভার খবর জানাতে রাজধানীর বনানী মাঠ থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল রিপন। সাইফুল, আমাদেরকে জানাবেন পথসভায় জনসমাগম কেমন দেখছেন এবং তারেক রহমানের কি কি কর্মসূচি রয়েছে? বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এই জনসভায় অংশগ্রহণ করবেন। নির্বাচনী প্রচারণার মধ্যেই তারেক জিয়ার কি যেন হয়েছে। তারেক জিয়ার অবস্থা ভালো না। তারেক জিয়া, তারেক বিন জিয়া, মুফতি তারেকুর রহমানই। আপনি যদি তারেক জিয়ার চেহারা দেখেন, খালেদা জিয়া কিংবা জিয়াউর রহমানের সন্তানের মতো তার স্টাইল না। এর মানে বাবা মার সম্মান রাখতে পারেন। এইভাবে প্রায় অনেকেই এখন তারেক রহমানকে নিয়ে কটূক্তি করে। আজকে তারেক রহমান তার নিজ আসন ঢাকায় জনসভা করেন। সেই জনসভার মধ্যে তার খুবই খারাপ অবস্থা হয়। তারেক রহমানকে নিয়ে গোপনে অনেকে পরিকল্পনা করছিল। তারেক রহমান যখন দেশে আসছিলেন ঠিক তখন থেকেই অনেক সন্দেহ করছিল উসমান হাদির মতো যদি তারেক রহমানকেও গুলিবিদ্ধ করা হয়। সেটা নিয়ে তারেক রহমানকে নিরাপত্তাও দেওয়া হয়েছিল। আজকে ঢাকা বনানীতে খুবই খারাপ পরিস্থিতি তৈরি হয় নির্বাচনী জনসভায় এবং তারেক রহমানকে নিয়ে অনেকে অনেক নতুন তথ্য প্রকাশ করে। সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। ঢাকার বনানীর অবস্থা, অন্যদিকে তারেক রহমানের অনেক বিষয়। নির্বাচনী প্রচারের শেষ মুহূর্তে তারেক রহমান আজ সকাল 11টায় বনানী কামাল আতাতুর্ক এভিনিউ মাঠে জনসভা করবেন। এছাড়া সারা দিন ব্যাপী ঢাকা মহানগর দক্ষিণের আরো 7টি নির্বাচনী জনসভায় যুক্ত হবেন তিনি। তারেক রহমানের বনানীর জনসভার আরো খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছে সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ। শাহরিয়ার ইমতিয়াজ, জনসভার আয়োজন কেমন দেখছেন, কি বলছেন নেতাকর্মী এবং সাধারণ মানুষরা? ধন্যবাদ রয়েল। আপনি যেমনটি বলছিলেন যে ঢাকা 17 আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বেলা 11টা নাগাদ তিনি আসবেন এবং আমরা কিন্তু গতকালকেও আমরা দেখেছি যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকার বিভিন্ন আসনগুলোতে তিনি গিয়েছেন এবং সেই তার জনসভার সেই ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে তিনি কিন্তু এই ঢাকা 17 আসনের আজকে যে ঢাকার বিভিন্ন আসনের তার যে নির্বাচনী জনসভা এই ঢাকা 17 আসন থেকে তিনি শুরু করবেন এবং এরপর ধারাবাহিকভাবে তিনি ঢাকা 10 এবং অন্যান্য যে আসনগুলো আছে 4, 5, 6 এবং 10 পর্যন্ত যে আসনগুলো আছে সেখানে তিনি যাবেন এবং সেখানে জনগণের উদ্দেশ্যে ধানের শেষের একজন কান্ডারি হিসাবে জনগণের কাছে বিএনপির যে ধরনের কর্মসূচি, বিএনপির যে ধরনের প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতিগুলো তিনি দিয়ে যাবেন এবং ধানের শেষের জন্য তিনি ভোট চাবেন। এবং আজকের এই ঢাকা 17 আসনে তার নির্বাচনী যে প্রচারণা সেটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তিনি জানেন যে ঢাকা 10 আসন এবং একই সাথে এটা একটা অভিজাত এলাকা নামে পরিচিত এবং একই সাথে এখানে আসলে বিভিন্ন ধরনের বস্তি এলাকাও আছে। তিনি আসলে জনগণের কাছে যাবেন এবং জনগণের উদ্দেশ্যে তার যে প্রতিশ্রুতি এবং জনগণের সমস্যা যেমন একইভাবে শুনবেন এবং জনগণের কাছে ধানের শেষের কান্ডারি হিসেবে তার কি ধরনের সমস্যা সমাধান করবে সেই হিসেবে তিনি আসলে প্রতিশ্রুতি দেবেন। এবং আমাদের সঙ্গে এখন সে সংযুক্ত আছে ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির। আমরা একটু তার কাছে যেতে চাই, তার কাছে শুনতে চাই যে আজকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এখানে আসবেন, তো আপনারা দলের চেয়ারম্যানের কাছে কি ধরনের প্রত্যাশা করছেন? যে এটা আপনি জানেন যে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান এই এলাকা থেকে নির্বাচন করছেন ঢাকা 17 আসন থেকে। এখানে আসলে গুলশান বনানী ক্যান্টনমেন্ট ভাষণ থেকে আসলে দুই ধরনের ভোটার রয়েছে। একদম সমাজের উচ্চবিত্তরা যেরকম রয়েছে, আবার পিছিয়ে পড়া একটা জনগোষ্ঠীও এখানে রয়েছে। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি তার অল্প কিছু পরেই এখানে আসলে বাংলাদেশের অন্যতম বড় একটা বস্তিও রয়েছে। সুতরাং আমরা মনে করি যে জনাব তারেক রহমান সে পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের জন্য উনি যে পরিকল্পনাগুলো করেছেন, বিশেষ করে আবাসনের ব্যবস্থা, এখানে গ্যাসের সমস্যা, বিদ্যুতের সমস্যা এবং যারা ওই অঞ্চলে থাকে তাদের ছেলে মেয়েদের পিছিয়ে যাচ্ছে বিশেষ করে পড়াশোনা, সেগুলোর বিষয়ে উনি ওনার পরিকল্পনাগুলো এখানে আজকে দিবেন। আবার একই সাথে যারা সমাজের উচ্চবিত্ত গুলশান বনানীতে থাকেন তাদের সমস্যাগুলো আসলে ভিন্ন প্রেক্ষাপটে রয়েছে, বিশেষ করে বায়ু দূষণ রয়েছে, সামাজিক নিরাপত্তার সমস্যা রয়েছে, বা এগুলোর বিষয়ে উনি ওনার পরিকল্পনাগুলো দিবেন। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আশা করছি জনাব তারেক রহমান এখানে উপস্থিত হবেন। নির্বাচনী প্রচারণার মধ্যেই তারেক জিয়ার কি যেন হয়েছে। তারেক জিয়ার অবস্থা ভালো না।
তারেক জিয়া, তারেক বিন জিয়া, মুফতি তারেকুর রহমানি। তো এই বানহাজি মুফতি, আপনি যদি তারেক জিয়ার চেহারা দেখেন, খালেদা জিয়া কিংবা জিয়াউর রহমানের সন্তানের মতো তার স্টাইল না। এর মানে বাবা মার সম্মান রাখতে পারেননি, বাবা মার আদর্শ সন্তান হতে পারেননি। আর বাবা মার আদর্শ সন্তান হতে পারলে কি ইন্টার পাস থাকেন? বাবা মার কথা যদি শুনতেন তাহলে তো পড়াশোনা করতেন। বাবা মার কথা শুনলে কি 10% খাইতেন? বাবা মার কথা শুনলে কি শুধু খাম্বার ইতিহাস হতো? 2001 থেকে 2006 যে কি ভয়ানক চাঁদাবাজি হয়েছে, জাস্ট রিমেম্বার। একটু মুরব্বী যারা তাদেরকে জিজ্ঞেস করে দেখেন, আমাদের মনে আছে। আমাদের বয়স যাদের 30-32 বছর, আমার বয়স 32 শুরু, আমারই স্পষ্ট মনে আছে, ছোট ছিলাম তাদেরকে, কি ভয়ানক চাঁদাবাজি, যার ফলে 111 সরকার ধরে তারেক রহমানের উপর অমানবিক নির্যাতন করেছিল। বাবা মার কথা শুনলে তারেক রহমানের এই অবস্থা হতো না। তারেক রহমানের ড্রেস আপ গেট আপের দিকে যদি তাকান, মনে হয় কনসার্ট করতে এসেছেন। কনসার্টের যে গায়ক বাংলাদেশের, জেমস, আইয়ুব বাচ্চু, বিশেষ করে আইয়ুব বাচ্চুর যে স্টাইলটা, শুধু চুল নাই, একটা ক্যাপ দেয়, মাথায় একটা চশমা আছে, জিন্স এবং দামি কেটস এবং টাইট সোয়েটার এগুলো পরেন। তো কোনো কনসার্টের গায়ককে বাংলাদেশের জনগণ প্রধানমন্ত্রী হিসেবে নিতে পারে না, এটা প্রধানমন্ত্রী ভাবের সাথে যায় না। প্রধানমন্ত্রী সুলভ যে আচরণ বা বৈশিষ্ট্য বা ড্রেস আপ হওয়া দরকার, এটা তার মধ্যে নেই। হ্যাঁ, ব্রিটেনে এটা চলে, ব্রিটেনে থেকেছেন আমরা তো জানি, ব্রিটেনে আছে ঋষি সুনাক বা আরো যারা ছিল, এরা এই ধরনের পোশাক পরে, যদিও তারা ফর্মাল ড্রেস পরতো, তারপর অনেকে ইনফর্মাল ড্রেস পরতো মাঝে মাঝে, বা সেখানে এটা চলে। কিন্তু বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী হতে যে ভাব লাগে, কোনোটাই তারেক রহমানের মধ্যে নেই। এখন এটা তো আছেই, আবার তারেক রহমানের যে কথাবার্তার স্টাইল, এই ভাই থাম, স্লোগান দিস না, স্লোগান দিয়ে লাভ নাই। এখন এরপরে যদি কেউ স্লোগান দাও তাহলে কিন্তু সে গুপ্ত, মানে এই যে কথা, এটা কোনো সম্ভাব্য প্রধানমন্ত্রীর রুচির সাথে, বৈশিষ্ট্যের সাথে যায় না। এটা বিএনপির ওয়ার্ড পর্যায়ে নেতা বা ছাত্র নেতারা এগুলো বলবে। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম, তখন বাধ্য হয়ে ছাত্রলীগের মিছিলে যেতাম। এটা সবাই, তখন আজকে যারা ছাত্রদল নেতা সবাই ছাত্রলীগের মিছিলে যেত, একসাথে যেতাম আমরা। তখনকার সময় আমাদের খুব কাছের বড় ভাই ছিলেন সিদ্দিকী নাজমুল আলম, আমাদের হলের বড় ভাই ছিলেন, আমাদেরকে নিয়ে যেতেন, বা আমাদের হলের বড় ভাই ছাত্রলীগের সেক্রেটারি হয়েছেন। আমাদের একটা ভাব ছিল। তো সেখানে নাজমুল ভাই মাঝে মাঝে বক্তব্য দেওয়ার সময় ধমক দিয়ে কন্ট্রোল করে, এই থাম, স্লোগান দিস কেন, এই সাইব স্লোগান দাও কেন, এই হাসান স্লোগান দাও কেন, থাম, এরকম এক একজনকে নাম ধরে থামিয়ে দিত। যখন আওয়ামী লীগের সিনিয়র কোনো নেতা বক্তব্য দিত বা ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি বক্তব্য দিত টিএসসিতে, এখনকার সময় তো অপরাজয় বাংলার সামনে প্রোগ্রামগুলো হয় না। এখনকার সময় আপনারা দেখেন যে প্রোগ্রামগুলো সব রাজু ভাস্কর্যের সামনে হয়, কিন্তু আমাদের সময় পলিটিক্যাল প্রোগ্রামগুলো মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে অপরাজয় বাংলার ওখানে হতো। সেখানে এভাবে নাজমুল কন্ট্রোল করতে, স্লোগান দিস না। এখন তারেক রহমান যে আচরণ করছেন, ওটা ওই সিদ্দিকী নাজমুল টাইপের, এবং হল নেতারা স্লোগান দিত, আর মাঝে মাঝে বিশ্ববিদ্যালয়ের নেতারা স্লোগান থামাতো। এটা ছাত্রলীগ ছাত্র দলের উভয়ের রাজনীতিতে এটা। আর জামাতের বা শিবির রাজনীতি হচ্ছে স্লোগান থামাতে বললে জাস্ট একটু আঙ্গুল উচ্চারে পুরো পরিবেশ ঠান্ডা, চেইন অফ কমান্ড আছে। তারেক রহমান কমান্ডো নয়, তারেক রহমান স্লোগান থামাতে বলে না, কিন্তু থামানোর চেষ্টা, এই থাম, না থামলে কিন্তু তুই গুপ্ত। আজ নিজ নির্বাচনী এলাকা ও ঢাকা মহানগর দক্ষিণের 7টি সংসদীয় আসনের মোট 8টিতে জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বেলা 11টায় ঢাকা 17 আসনে বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউর খেলার মাঠে জনসভায় বক্তব্য দেবেন তিনি। এরপর দুপুর 12টায় ঢাকা 10 আসনে কলাবাগান ক্রীড়া চক্র মাঠে জনসভায় যোগ দেবেন তারেক রহমান। পরে ঢাকা 8 ও 9 আসনে জনসভা করবেন তিনি। বেলা 3টায় যাত্রাবাড়িতে, এরপর জুরাইন, শ্যামগঞ্জ রোড, থুপখোলা মাঠ ও লালবাগ বালুর মাঠে বক্তব্য দেবেন তারেক রহমান। তারেক রহমানের জনসভার আরো খবর জানবো। বনানী থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনাজ বাবলু। একেবারেই শেষ সময় এবং আজ 11টায় ঢাকা 17 আসন থেকে জনসভা শুরু করবেন তারেক রহমান। নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, তাদের প্রত্যাশা কি রয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন, বিস্তারিত জানাবেন। শারিকা, বিএনপির পক্ষ থেকে যে নির্ধারিত সময় দেওয়া হয়েছে, তারেক রহমান বেলা 11টার দিকেই জনসভায় বনানী খেলার মাঠ যেটি, সেখানে জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে। তো নেতাকর্মী যারা রয়েছেন তারা আসছেন ইতিমধ্যেই। এখানে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যেটা করে, তারেক রহমান আসার আগেই যে মঞ্চের যে সামনে যে রেড জোন থাকে, রেড জোনের যে আর্চয় করা হয়, বোম ডিসপোজাল টিম এবং ডগ স্কোয়াড টিম যারা থাকে তারা তাদের কার্যক্রম শেষ করেছেন এবং নেতাকর্মীরা আসছেন। এখন স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন, কিছুক্ষণ পর হয়তো বা নির্ধারিত সময়ের মধ্যে হয়তো তারেক রহমান এখানে আসবেন। এখন যেহেতু আপনি গুলশান, বনানী এবং ভাসান ট্যাঙ্ক ক্যান্টনমেন্ট এরিয়া নিয়ে
নিয়ে যে নির্বাচনী আসন সেখানে তারা এখানে কথা বলবেন। আমরা যদি দেখি আমাদের সঙ্গে রয়েছেন যে যুবদলের সভাপতি মোনায়েম মুন্না, তিনি তার কাছে আমরা জানতে চাইবো আসলে আজকে তো আজকে বলা যায় তার একটা নির্বাচন শেষ প্রচারণায় নামছেন, তো আপনারা কি বার্তা দিচ্ছেন জনগণের কাছে? জনগণের কাছে জনাব তারেক রহমান যে বার্তা দিচ্ছে সুশাসন, জবাবদিহিতা, দুর্নীতিকে নির্মূল করা এবং মানুষকে নিরাপত্তার মধ্যে, মানুষ যাতে শান্তি শৃঙ্খলার মধ্যে তাদের সুখে শান্তিতে উন্নত বাংলাদেশ গড়তে পারে, এই বার্তাই কিন্তু মানুষের কাছে দিয়েছেন উনি। গুপ্ত গুপ্ত, হ্যাঁ, গুপ্ত গুপ্ত, ম্যাঙ্গো ম্যাঙ্গো, আম আম, ম্যাঙ্গো ম্যাঙ্গো আম, দুইটা ডায়লগ অনেক জনপ্রিয় হয়ে গেছে তারেক রহমানের। আজকে বাংলাদেশ আওয়ামী লীগের সেই গুপ্ত ব্যক্তিদের হুঁশিয়ারি দিয়ে একটা ভিডিও বানাবো। কিছু বিষয় বলবো, সব বিষয় আজকে বলবো না, কারণ এখানে দলীয় ভাবমূর্তির একটা বিশাল ব্যাপার থেকে যায়। 5 আগস্টের পর বাংলাদেশ আওয়ামী লীগের প্রায় 140 জনের মতো এমপি কারাবন্দী আছে, রানিং এমপি। এছাড়াও গত 3 মেয়াদের ক্ষমতায় বাংলাদেশ আওয়ামী লীগের যত এমপি, মন্ত্রী এবং কি যারা আওয়ামীপন্থী ব্যবসায়ী ছিলেন, যারা দল থেকে সর্বোচ্চ সুযোগ সুবিধা নিয়েছেন, দল বিক্রি করে অটেল সম্পত্তির মালিক হয়েছেন, যারা দলকে ব্যবহার করে সোশ্যাল মিডিয়াতে অনেক জনপ্রিয় হয়েছিলেন, যারা দলকে ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একচ্ছত্র আধিপত্য চালিয়েছেন, যারা দলকে ব্যবহার করে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হয়েছিলেন, যারা দলকে ব্যবহার করে অর্থনৈতিকভাবে নিজেদেরকে সচ্ছল বানিয়েছিলেন, স্বাবলম্বী হয়েছিলেন, যারা দেশের বাইরে একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, যারা এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় পদে থেকে এমপি, মন্ত্রী থেকে দেশের বাইরে অবস্থান করছেন, কিন্তু যারা দেশের বাইরে অবস্থান করেও নিরাপদে থেকেও কথা বলছেন না, ইউনূসের শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করছেন না, যারা তৃণমূলের নেতাকর্মীদেরকে সহায়তা করছেন না, যারা তৃণমূলের নেতাকর্মীদেরকে এভাবে নির্যাতন নিপীড়ন করার পরেও তাদের নিয়ে 2 লাইন লিখছেন না, 2টা কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে বলছেন না, তাদেরকে একটা হুঁশিয়ারি বার্তা। 5 আগস্টের পর থেকে আপনারা যারা বিশেষ করে কলকাতায় অবস্থান করছেন, যারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থান করছেন, ইউরোপ আমেরিকাতে অবস্থান করছেন, যুক্তরাজ্যে অবস্থান করছেন, আপনাদের প্রত্যেকের কম বেশি আমলনামা কিন্তু আমাদের জানা আছে। আপনারা অতীতে কি করেছেন, কোথায় থেকে টাকা কামিয়েছেন, কাকে কাকে ঠকিয়েছেন, সবকিছু আমরা কিন্তু জানি। বিশেষ করে 5 আগস্টের পর আপনাদের যে চরিত্র, আপনাদের যে অর্থের প্রতি লোভ, আপনারা যে ক্যাসিনো খেলেন প্রতি রাতে গিয়ে, এগুলো কিন্তু আমরা জানি। আপনারা হোয়াটসঅ্যাপ চালাইতে পারেন না, আপনারা কি ভাবেন, আপনারা কোথায় যান, কার সাথে ঘুরেন, কার সাথে আড্ডা দেন, কোন বারে গিয়ে মদ গিলেন, এগুলো আমরা জানি না? অবশ্যই জানি। ভাইবেন না কিছু জানি না, সবই কিন্তু জানি। ওই যে তারেক রহমানের মতো বলতে হয় গুপ্ত গুপ্ত গুপ্ত, এই গুপ্তদেরকে কিন্তু আমরা খুব ভালোভাবে চিনি। এতদিন দলীয় ভাবমূর্তির কথা চিন্তা করে কার বিরুদ্ধে কিছু বলি নাই, টুকটাক সমালোচনা করেছি। আপনারা দল বিক্রি করে টাকা কামাইছেন, দলীয় নেতাকর্মীরা এখন এই সংকটের মধ্যে আছে, দল একটা কঠিন সংকট পার করতেছে। এই সময়ে এসেও আপনারা সেই উপার্জিত অর্থ দিয়ে বাজি করতেছেন, মদ গিলতেছেন, ক্যাসিনো খেলতেছেন, কিন্তু এদিকে অর্থ কষ্টে না খেয়ে অনাহারে ভুগতেছে দলীয় নেতাকর্মীরা। যারা কারাবন্দী আছে তাদেরকে আপনারা সহায়তা করছেন না, আপনারা আইনি সহায়তা করছেন না। আপনারা আমরা আমাদের বক্তব্য বেশি লম্বা করব না, কারণ মানুষের চলাচলের কষ্ট হবে। প্রিয় এলাকাবাসী, আমি আপনাদের প্রার্থী ধানের শীষের প্রার্থী এই এলাকা থেকে, ঢাকা 17 থেকে। আমি এই এলাকারই সন্তান। আমি জীবন শুরু থেকে এই এলাকায়, ছোটবেলা থেকে, আমার শিশু বয়স থেকে আমি এই এলাকাতেই বড় হয়েছি। আমার সন্তানেরা এলাকায় জন্মগ্রহণ করেছে, আমার এবং আমার ভাইয়ের। আমাদের বিয়ের সাথে এই এলাকাতেই হয়েছে। আমি এই এলাকারই সন্তান, এবং এই এলাকার সন্তান হিসাবে এই এলাকার মুরব্বী, এই এলাকার মাদের কাছে, এই এলাকার ভাইদের কাছে, এই এলাকার বোনদের কাছে আজ আমি ধানের শীষের জন্য ভোট চাইছি। আজ আমি ধানের শীষকে জয়যুক্ত করার জন্য আমার এলাকাবাসী ভাই বোনদেরকে, মুরব্বীদেরকে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি, যাতে আগামী 12 তারিখের নির্বাচনে আপনারা এলাকায়, এই এলাকায় ঢাকা 17-তে ধানের শীষকে ইনশাআল্লাহ নির্বাচিত করেন। প্রিয় ভাই বোনেরা, পরিবারবর্গ, আমি যদি এবং আমার দল ইনশাআল্লাহ আপনাদের ভোটে, এই দেশের মানুষের ভোটে নির্বাচিত হলে আমরা সমগ্র দেশ সহ এই ঢাকা শহরকে একটি নিরাপদ শহরে রূপান্তরিত করতে চাই, নিরাপদ শহরে পরিণত করতে চাই। এই শহরে মা বোনেরা নিরাপদে, নিশ্চিন্তে, যে কোনো সময় দিনে, যে কোনো। দর্শক শ্রোতা, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। এইখানে আমরা দেখতে পাচ্ছি বিএনপির আজকে যে নির্বাচনী জনসভা, সেইখানকার পরিস্থিতি এবং তারেক রহমানের বিষয়ে অনেক তথ্য
এইগুলা নিয়েই অনেকে অনেক কথা বলতেছে, অনেকে মানে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো নিয়ে এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।